ক্যালকাটা কর্পোরেশন তারা সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি সরণি করেছেন। তাদের ধারণা ছিল ওই সুরাবর্দী এভিনিউর নামটা হচ্ছে 1946 সালে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল সেই সময় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সুরাবর্দী। তাদের ধারণা ছিল এই সুরাবর্দী এভিনিউটা তার নামে, কিন্তু আদৌ ওটা তার নামে নয়। সুরাবর্দী এভিনিউ দেখেই তারা ধরে নিয়েছেন ওইটা সেই সুরাবর্দীর নামে, অতএব ওটা পাল্টে ফেলো। পরে তারা শুনলেন যে ওটা তার নামে নয়, ওটা হচ্ছে তার এক সম্পর্কিত কাকা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, হাসান সাহেব সুরাবর্দী। কিন্তু ওটা তার নামেও নয়, ওটা হচ্ছে তার বাবার নামে। তারপরে যখন শুনলেন যে না ওটা উপাচার্যের নামে, তখন বললেন উপাচার্যের নামে হয়েছে। হ্যাঁ, বলে ওই কথাটা যে মোগল পাঠান অত্যাচারী ব্রিটিশদের নাম থাকবে না। মোগল পাঠান বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, কি মনে করেছেন আমি জানি না। মোগল পাঠান কোনো শাসকের নামে তো আমাদের কলকাতায় কোনো রাস্তা আছে বলে আমার মনে নেই। এক টিপু সুলতানদের বংশধরদের কারুর নামে আমাদের এই টালিগঞ্জ এলাকায় দুই একটা বড়ি রাস্তার নাম আছে। টিপু সুলতান তো যুদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে নিহত হয়েছেন। তিনি মুসলমান বলে তার বিরুদ্ধে এখন অনেক কিছু বলা হচ্ছে, কোনো ঐতিহাসিক তো সে কথা বলেননি। মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছেন যে ওই উপাচার্য নাকি বীণা দাস, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির কনভোকেশনের সময় স্ট্যানলি জ্যাকসন বাংলার গভর্নর এবং বিশ্ববিদ্যালয় আচার্য, তাকে গুলি করেছিলেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। উপাচার্য তাকে ধরিয়ে দিয়েছিলেন। তো উপাচার্য ধরিয়ে দেওয়ার কী আছে? উপাচার্য আচার্য পাশাপাশি বসেছিলেন, উনি আচার্যকে গুলি করেছেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ওদের চারপাশে পুলিশে চলে ঝাঁপিয়ে পড়ে ওনাকে ধরে লালবাজারে নিয়ে গেছে। তো উপাচার্য ধরিয়ে দেবেন কেন? তার নিজের আত্মকাহিনী তিনি লিখে গেছেন, বইটির নাম শৃঙ্খল ঝঙ্কার। বইটা তোমরা দেখতে পারো। তাতে তিনি এরকম কোনো কথা লেখেন নিজে উপাচার্য তাকে ধরিয়ে দিয়েছিলেন। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে মোগল পাঠান অত্যাচারী ব্রিটিশদের নামে কলকাতায় কোনো কিছু থাকবে না। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে সুরাবর্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জির নামে করা হয়েছে। আরও বিভিন্ন চর্চা বিভিন্ন দিক থেকে উঠে আসছে। সেখানে লেনিন সরণির কথা উঠে আসছে, হোচিমিন সরণির কথা উঠে আসছে। এই যে বাঙালির ইতিহাসের সঙ্গে বা সংস্কৃতির সঙ্গে কলকাতার কিছু কিছু ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক স্থানের ঐতিহাসিক রাস্তার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এগুলো পরিবর্তন করলে বাঙালি কি তা মেনে নেবে, বা এই সমস্ত কিছুর ইতিহাস কি রয়েছে, এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ শান্তনু দত্ত চৌধুরী। স্যার, যে বিষয়টা এই মুহূর্তে শুরু হয়েছে, ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা চলছে। সুরাবর্দী অ্যাভিনিউর নাম পরিবর্তনের আমরা ঘটনা দেখলাম, সেখানে গোপাল মুখার্জির নাম করা হয়েছে। এবং এই যে বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে মোগল পাঠান অত্যাচারী ব্রিটিশদের নামে কলকাতায় কিছু থাকবে না, এর ইতিহাস তো বহু রয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা তো হচ্ছে রাজনৈতিক, এটা কোনো ইতিহাসগত সিদ্ধান্ত নয়। ইতিহাসের বিশিষ্ট গবেষক, অধ্যাপক, লেখক, চিন্তক, তাদের সঙ্গে তো আলোচনা করে রাস্তার নাম পরিবর্তন হয়নি। রাস্তার নাম পরিবর্তন হয়েছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো ক্যালকাটা কর্পোরেশন তারা সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি সরণি করেছেন। তাদের ধারণা ছিল ওই সুরাবর্দী এভিনিউর নামটা হচ্ছে 1946 সালে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, যেটা মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে কল দিয়েছিল, সেদিন থেকে শুরু হয় দাঙ্গা, যে গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়। সেই সময় বাংলার তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী না। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সুরাবর্দী। মানে তিনি খুবই নিন্দিত এবং ধিকৃত লোক। তাদের ধারণা ছিল এই সুরাবর্দী এভিনিউটা তার নামে, কিন্তু আদৌ ওটা তার নামে নয়।
সুরাবুদ্দি এভিনিউ দেখি তারা ধরে নিয়েছেন ওইটা সেই সুরাবুদ্দির নামে, অতএব ওটা পাল্টে ফেলো। কিন্তু পরে তারা শুনলেন যে ওটা তার নামে নয়, ওটা হচ্ছে তার এক সম্পর্কিত কাকা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি হাসান সাহেব সুরাবুদ্দি। তিনি খুব লব্ধপ্রতিষ্ঠ সার্জারির ডাক্তার ছিলেন, এবং রয়্যাল কলেজ অফ সার্জনের মেম্বার ছিলেন ইংল্যান্ডের, তার নামে। সেইটা শোনার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিনকে এই কথা বলেছেন আর কি। তো কিন্তু ওটা তার নামেও নয়, ওটা হচ্ছে তার বাবার নামে। তার বাবার নাম মৌলানা ওবেদুল্লাহ সোহরাবর্দী, আমাদের অপভ্রংশতে আমরা সুরাবর্দী বলি। তিনি একজন অতি বিশিষ্ট পণ্ডিত এবং একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, এবং তিনি রামমোহন রায়ের যে ঔপত্তলিকতা সম্পর্কে যে মৌলিক গ্রন্থ, সেই মুর্শিদুল মুতহিদ্দিন তিনি অনুবাদ করেছিলেন, বইয়ের নামটা বলে দিয়েছি, ফার্সি। রামমোহন রায় ফার্সি ভাষার খুব বিশিষ্ট লেখক ছিলেন। তিনি তুহফাতুল মুবাহিদ্দিন রামমোহনের এই বইটা উনি ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তার বাদে উনি বহু ভাষাবিদ ছিলেন, ফার্সি, আরবি, বাংলা তো তার মাতৃভাষা। তিনি মেদিনীপুরের লোক, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেশের লোক। হ্যাঁ, তো বহু ভাষাবিদ ছিলেন, ধর্মপ্রাণ মানুষ ছিলেন। আমাদের ক্যালকাটা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন, ঢাকা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ঢাকা মিউজিয়ামে ভাষাবিদ যদুনাথ দে তাঁর একটা প্রতিকৃতি আঁকিয়ে রেখেছেন। তাকে সবাই শ্রদ্ধা করতেন। তার নামে ওই রাস্তাটার নামকরণ করা হোক কেন, ওই রাস্তায় তার ছেলে যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তার বাড়ি ছিল। অতএব ওর নামে এই রাস্তাটার নামকরণ করা হোক, এই প্রস্তাবটা ক্যালকাটা কর্পোরেশনে ছিলেন শৈলেন্দ্রনাথ মুখার্জি বলে এক হিন্দু ব্রাহ্মণের সন্তান। মানে হিন্দু মুসলিম ঐক্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটা কার্যকর করেছেন তখন কলকাতার মেয়র 1933 সালের ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি সেটা কার্যকর করেছেন। এই ইতিহাস না জেনে, সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সুরাবর্দী, যার সঙ্গে এই রাস্তার কোনো সম্পর্ক নেই, তার নামে হয়েছে বলে ভেবে পাল্টে গোপাল মুখার্জি সরণি, এবং তারপরে যখন শুনলেন যে না ওটা উপাচার্যের নামে, তখন বললেন উপাচার্যের নামে হয়েছে। বলে ওই কথাটা যে মোগল পাঠান অত্যাচারী ব্রিটিশদের নাম থাকবে না, অ্যাজ ইফ আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য হাসান সোহরাবর্দী মোগল বা পাঠান ছিলেন। হঠাৎ ওই কথা বলার মানে তো তাই দাঁড়ায়। তো আসলে বিষয়টা তা নয়, বিষয়টা তারও বাবার নামে, এবং সেই ভুলটা কিন্তু ওরা সংশোধন করলেন না। গোপাল মুখার্জি রাখলেন। কে গোপাল মুখার্জি? তার বাড়ি হচ্ছে মলঙ্গা লেনে, বউবাজার মোড়ের কাছাকাছি, কলেজ স্ট্রিট বউবাজার ক্রসিংয়ের কাছে, ভীমনাগের মিষ্টির দোকানের পিছনের দিকে মলঙ্গা লেন, বা আরও বলা যায় ওয়েলিংটন স্কোয়ারের উল্টো দিকে মলঙ্গা লেন, সেখানে তার বাড়ি। তো ওখানেই একটা রাস্তার নাম তার নামে নামকরণ করা যেত। তিনি সেই সময় একটা প্রতিরোধ বাহিনী তৈরি করে দাঙ্গা, মুসলিম সাম্প্রদায়িক শক্তির দাঙ্গা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, ভালো কাজ করেছিলেন। কিন্তু তার জন্য তিনি এরকম স্মরণীয় ব্যক্তি নয় যে ওই রাস্তার নাম তার নামে দিতে হবে। তা দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে সুশীল দাশগুপ্ত জীবন দিয়েছেন। তিনি আন্দামান সেলুলার জেলের বন্দি বিপ্লবী ছিলেন, তখন তিনি মুক্ত, তিনি জীবন দিয়েছেন। শচীন মিত্র বলে বিশিষ্ট গান্ধীবাদী কর্মী, তিনি জীবন দিয়েছেন কলকাতায়। সতীশ বন্দ্যোপাধ্যায় জীবন দিয়েছেন উত্তরপাড়া অঞ্চলে। তিনি একজন কমিউনিস্ট কর্মী ছিলেন। চট্টগ্রাম বিপ্লবী লালমোহন সেন জীবন দিয়েছেন নোয়াখালীতে। তাদের কারোর কথা মনে হলো না। এবং মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছেন যে ওই উপাচার্য নাকি বীণা দাস, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির কনভোকেশনের সময় ওই স্ট্যানলি জ্যাকসন, বাংলার গভর্নর এবং বিশ্ববিদ্যালয় আচার্য, তাকে গুলি করেছিলেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। উপাচার্য তাকে ধরিয়ে দিয়েছিলেন। তো উপাচার্য ধরিয়ে দেওয়ার কী আছে? উপাচার্য আচার্য পাশাপাশি বসেছিলেন, উনি আচার্যকে গুলি করেছেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ওতে চারপাশে পুলিশে চলে ঝাঁপিয়ে পড়ে ওনাকে ধরে লালবাজারে নিয়ে গেছে। তো উপাচার্য ধরিয়ে দেবেন কেন? তার নিজের আত্মকাহিনী
তিনি লিখে গেছেন, বইটির নাম শৃঙ্খল ঝঙ্কার। বইটা তোমরা দেখতে পারো। তাতে তিনি এরকম কোনো কথা লেখেননি যে উপাচার্য তাকে ধরিয়ে দিয়েছিলেন। তিনি গুলি করেছেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ ছিল প্রচুর পরিমাণে। কেন 1930 থেকে 34 ওই সময়টা ছিল হচ্ছে যুগান্তর দলের মানে প্রচণ্ড আক্রমণের 4টে বছর। ওই সময় চট্টগ্রাম যুববিদ্রোহ, ওই সময় বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান, ওই সময় দীনেশ মজুমদারের নেতৃত্বে টিকেটকে হত্যা করার প্রচেষ্টা, ওই সময় এন্ডারসনকে লেবং রেসকোর্সে বিপ্লবী ভবানী মুখোপাধ্যায়, যার নামে ভবানী ভবন, তার হত্যা করার প্রচেষ্টা। ফলে ব্রিটিশ ইন্টেলিজেন্স ভীষণ সতর্ক ছিল, প্রচুর পুলিশ টুলিশ রাখা ছিল। কিন্তু তারা ভাবতে পারেনি যে কনভোকেশনের সার্টিফিকেট নিতে গিয়ে একটি মেয়ে সে ওই কনভোকেশন গাউনের ভেতর থেকে রিভলভার বার করে গুলি করবে। বীণা দাস ছিলেন দায়ের শাসন কলেজের ছাত্রী, খুব ভালো ছাত্রী ছিলেন। তো সঙ্গে সঙ্গে ধরা পড়েন। ওনার আত্মকাহিনী শৃঙ্খল ঝঙ্কারে এই কথা উনি লিখেননি, এ বিষয়ে কোনো উল্লেখই করেননি। হ্যাঁ, এটা লিখেছেন যে আমি গুলি করতে গিয়েছিলাম কিন্তু আমার গুলি লাগেনি, আমাকে ধরে নিয়ে লালবাজার লকআপে রাখা হলো, হ্যাঁ তারপর দিয়েছেন সমস্ত। যে ওনাকে যিনি রিভলভারটা দিয়েছিলেন তিনি হচ্ছেন যুগান্তর দলের এক নেত্রী, তার নাম কমলা দাশগুপ্তা। তিনি রিভলভারটা বিনার একান্ত পীড়াপিড়িতে এবং অনুরোধে জোগাড় করে দিয়েছিলেন। এই কমলাদি আমার ভীষণ ইচ্ছা আমি কনভোকেশনে গভর্নরকে গুলি করব। উনি অনেক বুঝিয়েছিলেন এটা করতে যাওয়াটা হঠকারী সিদ্ধান্ত হবে না, আমাকে কিছু একটা করতে হবে, মানে এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, ব্রিটিশের অত্যাচার। তো রিভলভারটা জোগাড় করে দিয়েছিলেন। ওই বিআর পার্ক বলে একটা পার্ক আছে রাজাবাজার সায়েন্স কলেজের উল্টো দিকে, ওই পার্কে বসে রিভলভারটা হ্যান্ড ওভার করতে গিয়ে দেখলেন পার্কে অনেক লোক বেড়াতে এসছে, ঘোরাফেরা করছে। তো বিনা এইখানে দিতে গেলে আমরা দুজনই ধরা পড়ব, পুলিশের গুপ্তচর আছে চারপাশে, এখানে তো দেওয়া যাবে না। বলে চলো কমলাদি, আমরা রামমোহন লাইব্রেরি, ওই রামমোহন লাইব্রেরি রামমোহন রায় রোড আর সুকিয়া স্ট্রিট মুখটাতে, ওই রামমোহন লাইব্রেরির উপরে উঠে খুব নির্জন, ওইখানে বীণা দাসটা ওই পাড়ায় থাকতেন, ও চিনত। 3তলায় উঠে গিয়ে রিভলভারটা দিলেন, দিয়ে রিভলভারের মেকানিজমটা বুঝিয়ে দিলেন। বীণা দিয়ে আমি তো কোনো প্র্যাকটিস করতে পারলাম না, কমলা দিয়ে আমি তো প্র্যাকটিস করতে পারলাম না। বলো বিনা প্র্যাকটিস করা যাবে না, প্র্যাকটিস করতে গেলেই ধরা পড়তে হবে। কিছু না, তুই তো দেখে নিলি, বিনয় বসেও প্র্যাকটিস করার সুযোগ পাইনি। বলে বিনয় বসের আমি বললো এছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস করা যাবে না, ধরা পড়ে যাবি। ফলে উনি রিভলভারটা পেয়েছেন তার 4-5 দিন আগে, সেটা কাছে রেখে দিয়েছিলেন লুকিয়ে বাড়িতে, গিয়ে করেছেন। অনভ্যস্ত হাত লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কমলা দাশগুপ্ত পরবর্তী সময় হিজলি জেলে একসঙ্গে বীণা দাসের সঙ্গে বন্দী ছিলেন। তার রক্তের অক্ষরে বইতেও তিনি কোথাও লেখেননি যে উপাচার্য তাকে ধরিয়ে দিয়েছিল। গেল। এবার বীণা দাসের যে দিদি কল্যাণী দাস, তিনিও আরেক বিপ্লবী, তিনিও হিজলি বন্দি নিবাসে বন্দী ছিলেন। বলেন আমি যখন খবর পেলাম বীণা গভর্নরকে গুলি করতে গিয়ে ধরা পড়েছে, আমি মানে অস্থির হয়ে গেলাম। আমার ছোট বোন কি হবে, তার শোনা গেল প্রাণদণ্ড হবে। তার কয়েকদিন পরে একজন ইন্সপেক্টর ভেতরে গোপনে গোপনে খবর দিয়ে গেল আপনার বোনের প্রাণদণ্ড হয়নি, 9 বছর কারাদণ্ড হয়েছে। তারপরে তো বীণা মেদিনীপুর সেন্ট্রাল জেলে হিজলিতে এলো, দিদি ওই জেলে। কমলা দাসের বা ভট্টাচার্য পরে বিয়ের পরে, ওনার লেখা বইয়ের নাম হচ্ছে জীবন অধ্যয়ন। 3টি বই আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তিনিও তার জীবন অধ্যয়নে বীণার কথা যে লিখেছেন, বীণাকে উপাচার্য ধরিয়ে দিয়েছিলেন, কোনো কথা লেখেন। মুখ্যমন্ত্রী এটা কেন বললেন, কিসের জন্য বললেন, উপাচার্যকে ডিফেম করার জন্য বললেন, এটা তো ঠিক না। এইটা হচ্ছে একটা ব্যাপার। তাছাড়া উনি ওদিনকে বলেছেন মোগল পাঠান কোনো অত্যাচারী ব্রিটিশের নামে কলকাতায় কোনো রাস্তা থাকবে না। তো অত্যাচারী কোনো ব্রিটিশের নামে কলকাতায় কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, তবে কি কলকাতায় প্রিন্সেপ ঘাট আছে। তা প্রিন্সেপ তো, হ্যাঁ উনি ব্রিটিশ ছিলেন, কিন্তু প্রিন্সেপ তো বিখ্যাত হচ্ছে অন্য কারণে। তিনি ভারতবর্ষের যে ভাষা, ভারতবর্ষের ঐতিহাসিক পুঁথি, ভারতবর্ষের ইতিহাস, এগুলো সংরক্ষণের জন্য তিনি বিখ্যাত, এবং তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। তার নামের সঙ্গে আমাদের ভারতবাসীর ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের একটা মানে অতুল বা মহান কীর্তি জড়িত। তার নামে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ স্ট্রিট ছিল, সেই রাস্তাটার নাম চেঞ্জ করে বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় সরণি করা হয়েছে।
প্রিন্সিপালের নাম চেঞ্জ না করে অন্য নাম চেঞ্জ করে করা যেত। তা যাই হোক, তো প্রিন্সেপ তো অত্যাচারী ব্রিটিশ নয়, আর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, এটা বলা যায় যে কুইন ভিক্টোরিয়া তার শাসনের সময় বহু অত্যাচারী ব্রিটিশ প্রশাসককে এখানে নিয়োগ করা হয়েছিল। তা ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন ভারত শাসন করেছে, কুইন ভিক্টোরিয়া অন্তত 50 বছর কুইন ছিলেন, যতদূর মনে পড়ছে আমার। তা আমরা কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পাল্টে দিতে পারবো? পারা যাবে? বা সেটা তারই স্মৃতিতে এই মেমোরিয়ালটা করা হয়েছিল, সেটা কি উচিত হবে? এখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপার রয়েছে, ব্রিটেন এবং ভারতের। কাজে এই বিষয় সম্পর্কে মন্তব্য করার আগে আমার বলা উচিত না, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উঁচু জায়গায় রয়েছেন, সতর্কতা অবলম্বন করা উচিত। আর মুঘল পাঠান, মুঘল বা পাঠানরা আমাদের দেশে এসছে কয়েকশো বছর আগে, কেমন? তো মুঘল পাঠান বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, উনি যদি এটা কি মনে করেছেন আমি জানি না। মুঘল পাঠান কোনো শাসকের নামে তো আমাদের কলকাতায় কোনো রাস্তা আছে বলে আমার মনে নেই, পড়ছে না। এক টিপু সুলতানদের বংশধরদের কারুর নামে আমাদের এই টালিগঞ্জ এলাকায় দুই একটা বলি রাস্তার নাম আছে। টিপু সুলতানের 3 ছেলেকে তো এখানে নির্বাসিত করে রাখা হয়েছিল কলকাতায়, তাদের পুত্র কারুর নামে এখানে দুই একটা গলি রাস্তার নাম থাকতে পারে। তা টিপু সুলতান তো ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে নিহত হয়েছেন। তিনি মুসলমান বলে তার বিরুদ্ধে এখন অনেক কিছু বলা হচ্ছে, কোনো ঐতিহাসিক তো সে কথা বলেননি। রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে যদুনাথ সরকার কেউ তো বলেন। রমেশচন্দ্র মজুমদার বলছেন ও যদি ব্রিটিশের সাথে কম্প্রোমাইজ করতো তাহলে তো দেশীয় রাজ্যের নবাব হিসেবে আরামে জীবনযাপন করতে পারত। প্রায় 550 মতন দেশীয় রাজ্য ছিল, সে দেশীয় রাজ্যগুলোতে কোথাও রাজা কোথাও নবাব ছিল, বেশি রাজা ছিল কম নবাব ছিল। তারা তো ব্রিটিশের খয়ের খাঁ ছিল, ব্রিটিশের কাছ থেকে ভাতা পেত, আরামে জীবনযাপন করত। 47 সাল পর্যন্ত তারা ব্রিটিশের আশ্রিত করদমিত্র রাজ্য। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলোকে আমরা ভারতে অন্তর্ভুক্ত করেছি। 1969 সাল পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়া হতো, ইন্দিরা গান্ধী সেই ভাতা বিলোপ করেন, রাজন্যবর্গের ভাতা বিলোপ করেন। কিন্তু কথাটা হচ্ছে যে ঐতিহাসিক যে মুঘল এবং পাঠান রুলের বহু অবদান রয়েছে ভারতবর্ষে। আর তারা এদেশে থাকতে থাকতে তারা ভারতীয় বা বাঙালি হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই, আমাদের নদিয়ার করিমপুরের কাছে গোরভাঙা বলে একটা গ্রাম আছে। সে গোরভাঙার যে ফকিররা, তারা হচ্ছে ওই লালন ফকিরের অনুগামী এবং তাদের লোকে বলে বাউল গান, ফকিরি গান বা বাউল গান। তা এই যে ফকিরি গানের শিল্পী যারা গোরভাঙা গ্রামের, তাদের পূর্বপুরুষ পাঠান ছিল বলে শোনা যায়, এবং ও স্থানীয় লোক ওটাকে পাঠানপাড়া বলে। কিন্তু তারা পুস্তু ভাষার বিন্দু বিসর্গ জানে না, তারা সব ভুলে গেছে, তারা বাঙালি হয়ে গেছে, তারা বাংলা ভাষায় গান গায়, কেমন? তা আমরা কি ওদের পূর্বপুরুষ পাঠান ছিল বলে এখন কি ওদেরকে উচ্ছেদ করব? ওই যে কবিগুরু বলেছেন, সখুন্দল পাঠান মোগল এক দেহ হলো লীন। এদেশে থাকতে থাকতে তারা তো এদেশের সাথে, এদেশের যে দেহ মন শরীর তার সাথে তো লীন হয়ে গেছে। তা কি আমরা কবিগুরুর ভারতীয় কবিতাটা পাল্টে দেব? সেটা আর পড়তে দেবো না শিশুদের? তাই কখন হয়? ইতিহাসকে কখনো এরকম পিছনের দিকে ইতিহাসের চাকাকে ঘোরানো যায়? ঘোরাতে গেলে তো সেটা প্রহসন হয়ে যাবে, হয়ে যাবে। তা আমাদের বাংলা সাহিত্যের কথাই বলি। মধ্যযুগের যে বাংলা সাহিত্য হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য কি? সংস্কৃত গ্রন্থের বঙ্গানুবাদ। সংস্কৃত গ্রন্থে বলতে প্রথমেই নাম মনে আসবে রামায়ণ এবং মহাভারতের। কেন অনুবাদ হলো? মানে হোসেন শাহী সুলতানরা, মানে সুলতান হোসেন শাহের বংশধররা, সেই সুলতানের নামটা হচ্ছে সম্ভবত সুলতান আজিম শাহ, আমি স্মৃতির থেকে বলছি। তিনি যেটা বললেন যে এই যে হিন্দুরা রামায়ণ এবং মহাভারত শোনে, কতক ঠাকুররা বলে তারা শোনে,
আমি লক্ষ্য করেছি তারা নিজেরা পড়তে পারে না। বললো না, নিজেরা পড়তে পারে না। বললো তাহলে পড়তে পারে না কেন? বললো ওরা তো সংস্কৃত জানে না। সংস্কৃত না জানলে কী করে পড়বে? তো সংস্কৃতে লেখা, তো তারা সংস্কৃত শিখতে পারে। তো বলুন না, ব্রাহ্মণ ছাড়া কারোর সংস্কৃত শিক্ষার অধিকার নেই। শুধুমাত্র ব্রাহ্মণরা সংস্কৃত শিক্ষা করতে পারে, ক্ষেত্র বিশেষে কায়স্থরা করতে পারে, কিন্তু এছাড়া অন্য কোনো নিম্নবর্ণের লোক সংস্কৃত শেখার অধিকার পায় না। সেই জন্য কতক ঠাকুররা ব্রাহ্মণ, তারা রামায়ণ মহাভারতের কাহিনী বলে, লোকে ভক্তি করে শোনে, শুনে শুনে তারা স্মৃতিতে সেটা নেয় এবং স্মৃতির থেকে তারা আবার আরেকজনকে বলে। এইভাবে রামায়ণ মহাভারতের কাহিনী প্রচলিত ছিল। তখন উনি বললেন, তা কী করে হয়? আমার প্রজারা কেন নিজেরা পড়তে পারবে না? হ্যাঁ, আপনারা বাংলায় অনুবাদ করুন। তার দুজন পণ্ডিত সভাকবি, একজনের নাম কৃত্তিবাস, একজনের নাম কাশিরাম দাস। না, আপনারা আমার রামায়ণ মহাভারত অনুবাদ করুন। বলে এটা ব্রাহ্মণরা অনুমোদন করবে না। বলে আমি দেশের সুলতান শাসক বলছি, আমি বললে করবে না মানে? সবসময় সব যুগেই শাসকদের খুব ক্ষমতা থাকে, তো সেটা সেই যুগেও এই যুগেও। সেই কাশিরাম দাস মহাভারত, কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করলেন এবং তারপরে একটা ফ্লাড গেট খুলে গেল। হ্যাঁ, তা মালাধর বসু ভাগবত অনুবাদ করলেন। তারপরে পরাগাল খাঁ এবং ছুটি খাঁ বলে দুজন মুসলমান রাজকর্মচারী সংস্কৃত শিখে তারাও মহাভারত অনুবাদ করেছিলেন। পরাগল খান মহাভারত এবং ছুটিখানি মহাভারত বলা হয়। কেমন? তাহলে দীনেশচন্দ্র সেন, বাংলা ভাষা এবং সাহিত্যের বিখ্যাত অধ্যাপক, তিনি বলছেন পাঠান সুলতানরা না থাকলে মধ্যযুগে বাংলা সাহিত্য বিকাশ লাভ করতো না। দীনেশচন্দ্র সেন লিখে গেছেন তার বৃহৎবঙ্গতে। সে বইটাও তোমাদের আমি দেখাতে পারি, বৃহৎবঙ্গ রয়েছে আমার কাছে। হ্যাঁ, তো কথাটা হচ্ছে যে আমরা কি এই সমস্ত ইতিহাস থেকে মুছে ফেলবো? মুছে ফেলা যায়? এবার মুঘল শাসকদের কথা বলি। মুঘল শাসকরা, বাবরের সময় মুঘল শাসনের সূচনা, বাবর মাত্র 4 বছর বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা যান। মানে তিনি 1527 সালে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির তখ্ত দখল করার পরে তিনি মাত্র 4 বছর বেঁচে ছিলেন। তারপরে তার পুত্র হুমায়ুন সম্রাট হন, কিন্তু কিছুদিন পরে হুমায়ুনের সঙ্গে একজন পাঠান সেনাপতি শেরশাহর দ্বন্দ্বে হুমায়ুন পরাস্ত হয়ে পশ্চিমের দিকে পলায়ন করেন। কিন্তু শেরশাহ বেশি দিন বাঁচেননি। সুশাসক হিসেবে তারও খুব নাম আছে। তিনি ঘোড়ার ডাকের প্রবর্তন করেন, তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পরিকল্পনা করে তার কাজ শুরু করেন। তারপরে হচ্ছে তিনি মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিলেন, অনেক শাসন কার্যে অনেক সংস্কারমূলক কাজ, জমি জরিপ শুরু করেছিলেন। কিন্তু উনিও বেশি দিন রাজত্ব করেননি। তারপর ফিরে আসলেন হুমায়ুন, আবার শেরশাহ মারা যাওয়ার পর হুমায়ুন আবার ফিরে এসে আবার দিল্লির তখ্ত দখল করার পর তিনিও বেশি দিন বাঁচলেন না। তাঁর ছেলে আকবর যখন সম্রাট হলেন তখন তার মাত্র 15-16 বছর বয়স। তার অভিভাবক হিসেবে রাজ্য চালাতে লাগলেন তার পিসেমশাই বৈরাম খাঁ। ঠিক আছে, তারপর আবার আকবর যখন সাবালক হলেন, সাবালক হয়ে তিনি রাজ্য শাসনভার নিজে হাতে গ্রহণ করলেন, বৈরাম খাঁকে সরিয়ে দিলেন। আকবর কিন্তু নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, লেখাপড়া শেখাননি। আকবরের যিনি ধাইমা ছিলেন তার নাম মাহমানাগা। এই ধাইমা খুব, তখনকার দিনে ধাইমার কাছেই মানুষ হতো, অনেক ভাই বোন থাকতো। সেই জন্য ধাইমারাই মানুষ করতো। আকবরের ধাইমা মাহমানাগা। তা মাহমানাগা খুব ইচ্ছে ছিল তার এই ছেলেটা, তিনি তো মানে পালক মাতা, একে ছেলের মতনই দেখতো, ছেলে লালন পালন করেছেন। হ্যাঁ, অনেক সময় দুধ মা বলা হতো, ওই মায়ের বুকের দুধ খেত। তা ও লেখাপড়া শেখানোর খুব চেষ্টা করলো, কিন্তু আকবর লেখাপড়া শিখলো না। ও ঘোড়ায় চড়ে দূর আরাবল্লী, দিল্লি শহরের উপকণ্ঠ থেকে কিন্তু আরাবল্লী পাহাড় শুরু হয়েছে। সে পাহাড় কেটে ফেটে উড়িয়ে দিয়ে দিল্লি মহানগরী হওয়াতে এখন তার অস্তিত্ব তুমি দেখতে পাবে না। আমি যখন 71 সালে প্রথম দিল্লি যে আমার কাকা ছিলেন, আমি তখন ওই দূর আরাবল্লীর প্রান্তর পর্যন্ত বেড়াতে গেছি কাকার সঙ্গে। উনি ওনার গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন, জিপ গাড়ি করে। সে তো শহর খুব উচ্চতার পাহাড় না, তো আরাবল্লী নিয়ে তো এখনও গণ্ডগোল চলছে। আরাবল্লী বাকি যা আছে তাও কেটে শেষ করে দেবে। তা যাই হোক, আকবর ঘোড়ায় চড়ে সেই আরাবল্লী পাহাড়ের কোলে চলে যেতেন, গ্রামে চলে যেতেন। লেখাপড়ায় তাকে আর মন বসানো গেল না।
বড় বড় ওস্তাদ তোস্তাদ নিয়ে এসেও তাকে লেখাপড়া শেখানো কারণ। আকবরের জীবনীকার আবুল ফজল, তিনি একজন সুফি সাধক ছিলেন, বড় লেখক। আমাদের তুলসীদাস যিনি রামায়ণ রচনা করেছেন, রামচরিত মানস রচনা করেছেন, তুলসীদাসের খুব বন্ধু ছিলেন আবুল ফজল, খুব বন্ধু ছিলেন। তুলসীদাস কখনো কাশিতে কখনো চিত্তকূটে থাকতেন, আবুল ফজল প্রায়ই তার সঙ্গে দেখা করতে যেতেন, সাহিত্য আলোচনা করতেন। হ্যাঁ, আর একজনের কথা আমি পরে আসছি, যার সাথে তুলসীর খুব বিশেষ সখ্যতা ছিল। তো আবুল ফজল লিখেছেন যে খোদা তাআলার ইচ্ছে ছিল না তার এই প্রিয় সন্তান পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ থাকুক। আকবরের পুঁথিগত বিদ্যা ছিল না, গ্রেট ফারসাইট ছিল, ভীষণ দূরদৃষ্টি ছিল। আকবর দ্বীন ইলাহি ধর্মমতের প্রবর্তন করেছিলেন এবং বলেছিলেন রাষ্ট্রধর্ম ইসলাম হবে না, এদেশের অধিকাংশ প্রজা হচ্ছে হিন্দু, অতএব একটা নতুন ধর্ম দ্বীন ইলাহি, সমস্ত ধর্মের মিশ্রণ, সব ধর্মের মহামিলন, দ্বীন ইলাহি। আকবর যে পলিসি করে গিয়েছিল সেই পলিসি মোটামুটি অন্যান্য মুঘল সম্রাটরা মোরাললেস ফলো করেছেন। সেটা নেতাজি কি লিখেছেন আমি পড়ে শোনাচ্ছি একটু করে। তা আকবর সময় হচ্ছে তুলসী রামায়ণ লিখেছেন। রস খাঁ বলে একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি তার কাব্যসমূহ রচনা করেছেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সেটা ডেভেলপ করেছে, সঙ্গীতে যে বিরাট কন্ট্রিবিউশন মুসলিম গায়কদের। কিন্তু সেখানে রাগ টাগগুলোর নাম দেখো, সব কিন্তু সংস্কৃতাইজড নেম। হ্যাঁ, রাগ শঙ্কর, রাগ বাগেশ্রী, হ্যাঁ, রাগ আহির ভৈর, হ্যাঁ, রাগ মালকোষ, সব সংস্কৃতাইজড নাম। হিন্দুস্তানি ধর্মে বিভেদটা সেই সময় ছিল না। না না, এই মুঘল শাসকদের সময় তো আকবর তো বললাম, তো আকবরের কথা তো বললাম। হ্যাঁ, এবং ভারতবর্ষ একটা অত্যন্ত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছিল, যা অতীতের সমুদ্রগুপ্তের সময় হয়েছিল। মধ্যকালে পতন, তারপর আবার মুঘল সম্রাটদের সময় 1757 সালে তখন মুঘল সম্রাটরা অত্যন্ত দুর্বল, ব্রিটিশ ক্ষমতা দখল করলো পলাশির যুদ্ধে জিতে একটা বিরাট ভূখণ্ডের। তখনও সারা পৃথিবীর যে জিডিপি তার 24% ছিল ভারতের শেয়ার, আর ব্রিটিশ যখন আমাদের দেশ ছেড়ে চলে গেল তখন সেই শেয়ারটা হচ্ছে অনলি 2%। ভারতবর্ষকে এক্সপ্লয়েট করে, শোষণ করে, সেই অর্থে তারা শিল্প বিপ্লব করলো এবং ব্রিটেন বা ইউরোপ উন্নত উপনিবেশগুলোকে শোষণ করে। অন্যান্য দেশগুলো ফ্রান্স, স্পেন, তারা অন্যান্য দেশে উপনিবেশ করেছে। তার কথাটা হচ্ছে যে ট্যাভার্নিয়ের বলে একজন পর্যটক এসেছিলেন, তিনি হিরে জহরতের ব্যবসা করতেন, 8 বার ভারতে এসেছেন। তার যে ভ্রমণ বৃত্তান্ত তাতে তিনি বলেছেন ঢাকা এবং আগ্রার মতন সমৃদ্ধ শহর ইউরোপে কোথাও আমি দেখিনি। তিনি বলছেন যে আগ্রাতে সেই সময় 8 লাখ পপুলেশন ছিল, ভাবা যায় 8 lakhs, আর ঢাকা। তো কথাটা হচ্ছে যে ক্যাথারিন মেও বলে একজন আমেরিকান সাংবাদিক ঐতিহাসিক, তিনি মাদার ইন্ডিয়া লিখেছিলেন, তাতে ভারতবর্ষের মানে একেবারে চূড়ান্ত নিন্দে করেছিলেন, বিশেষ করে ভারতবর্ষের মহিলাদের সম্পর্কে যা তা কথা লিখেছিলেন। গান্ধীজি বলেছিলেন ওকে ড্রেন ইন্সপেক্টর। সেই সময় 1930 সালে কংগ্রেস থেকে ওই ক্যাথারিন মেয়র মাদার ইন্ডিয়া বয়কটের জন্য ডাক দিয়েছিল এবং ওই বইটা পোড়ানোর কথা বলছিল, কিন্তু বইটা তো কোথাও পাইনি। বইটা ডামি তৈরি করে তখনকার দিনের কংগ্রেস স্বেচ্ছাসেবকরা সেগুলো পোড়াতো, ক্যাথারিন মেয়র মাদার ইন্ডিয়া। সেই সময় উইলি ডুরান্ট বলে একজন আমেরিকান ঐতিহাসিক ভারতবর্ষে এসেছিলেন, তিনি সারা পৃথিবীর দর্শনের ইতিহাস লিখেছেন। তা ভারতবর্ষ সুপ্রাচীন দর্শনের দেশ, এই দেশের দর্শনের ইতিহাস সংরক্ষণে এসে তিনি দেখলেন ব্রিটিশ শাসন, তখন ব্রিটিশ শাসন সম্পর্কে তার আগ্রহ সৃষ্টি হলো। তিনি বললেন ব্রিটিশ শাসন কীরকম এখানে সে সম্পর্কে আমার লেখা উচিত। তিনি অনেক স্টাডি করে কেস ফর ইন্ডিয়া বলে একটা বই লিখলেন। তাতে তিনি বললেন যে ব্রিটিশ শাসন হচ্ছে ভারতবর্ষের পক্ষে এক মর্মন্তুদ, এক ভয়াবহ শাসন। উনি দেখিয়েছেন 1757 সালে ব্রিটিশরা ভারতবর্ষে পলাশির যুদ্ধে জয়লাভের পর পরবর্তী 100 বছরে, তারপর গোটা ভারতবর্ষেই তাদের ক্ষমতা বিস্তৃত হলো। ব্রিটিশ শাসনে অন্তত 3.5 কোটি লোক প্রথম 50 বছরে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু, ন্যাচারাল ক্যালামিটিস। হ্যাঁ, মানে বন্যা, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধ, প্রাণনাশ, 3.5 কোটি লোককে হত্যা করেছে। মানে ব্রিটিশ শাসনের জন্য এই মৃত্যু দায়ী।
বললেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে এক অভিশাপ। সেই বইটা লেখার পর গান্ধীজি উইলি ডুরান্টকে ধন্যবাদ জানিয়েছিলেন যে আপনি প্রকৃত ইতিহাসটা তুলে ধরেছেন, যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন কীরকম ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। কাজেই মুঘল শাসন সম্পর্কে এবার নেতাজি কি লিখেছেন সেটা একটু তোমাকে পড়ে দিই। নেতাজির এই যে এটা হচ্ছে নেতাজির ইন্ডিয়ান স্ট্রাগল, নেতাজির সমগ্র রচনাগুলি 2য় খণ্ড। তাতে নেতাজি কি লিখেছেন মুঘল শাসন সম্পর্কে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তো উনি দৃঢ় সংগ্রামী। মানে এই নেতাজিকে বাঙালিরা খুব যেটা আপনি শুরুতেই বলছিলেন, তো এই নেতাজির কথাটা অবশ্যই জানাটা খুব দরকার। নেতাজি কি বলছেন দেখো, নেতাজি লিখেছেন, এটা হচ্ছে নেতাজির ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আকর গ্রন্থ হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। সেইটা নেতাজির যে সমগ্র রচনাবলী নেতাজি রিসার্চ ব্যুরো আনন্দ পাবলিশার্সের মাধ্যমে প্রকাশ করেছে, তার 2য় খণ্ডটা হচ্ছে ওই ইন্ডিয়ান স্ট্রাগল, ভারতের মুক্তি সংগ্রাম। তাতে তিনি বলেছেন প্রথমেই ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে একটা বিবরণ দেওয়া উচিত। তাতে তিনি বলছেন, অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বহু জনপ্রিয় পঞ্চায়েত ছিল, গ্রাম্য শাসনই এগুলির একমাত্র কর্তব্য ছিল না। জাতি প্রথার বিধানগুলি কার্যকর করা এবং শ্রেণী শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল তাদের। জাতিভেদ প্রথা ছিল তো হিন্দুদের মধ্যে, সেটাও রক্ষা করতে চাইতো তারা। পরবর্তীকালে সমগ্র বৌদ্ধ যুগ ধরে জনগণ বহুলাংশে স্বায়ত্তশাসনের ক্ষমতা ভোগ করেছে। স্বায়ত্তশাসনের ক্ষমতা ভোগ করেছে কিন্তু বৌদ্ধ যুগে। এই সময় সভা ও ভোট জনপ্রিয় প্রতিষ্ঠান ছিল। মৌর্য সাম্রাজ্যবাদ এইসব ক্ষমতায় হস্তক্ষেপ করেনি, কিংবা যে সমস্ত প্রজাতান্ত্রিক রাজ্য তখনও ছিল সেগুলোকে ধ্বংস করেনি। গুপ্ত ও হর্ষের সাম্রাজ্য একই ধারে চলেছিল। মুসলিম শাসকবর্গের আমলে যদিও অসংযত স্বেচ্ছাচার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে, তথাপি প্রাদেশিক কিংবা স্থানীয় বিষয়ে কেন্দ্রীয় সরকার কদাচিৎ হস্তক্ষেপ করেছেন। তারাও খুব একটা হস্তক্ষেপ করতো না। সুবা বা প্রদেশের শাসনকর্তা অবশ্যই সম্রাটের দ্বারা নিয়োজিত হতেন, কিন্তু সম্রাটের রাজকোষে নিয়মিত খাজনা জমা পড়লেই প্রাদেশিক শাসন ব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ করা হতো না। অন্য গোড়ামির বসে কখনো কখনো একজন শাসক ধর্মান্তরিত করার চেষ্টা করেছেন বটে, কিন্তু দিল্লির সিংহাসন যিনিই দখল করুন না কেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে জনগণ মোটের উপর পূর্ণ স্বাধীনতা ভোগ করতেন। মুঘল আমলে ব্রিটিশ ঐতিহাসিকদের প্রায় সকলেরই এই দোষ যে তারা এই বিষয়টি উপেক্ষা করে থাকেন, এবং দায়িত্বজ্ঞানহীনভাবে যখন তারা স্বেচ্ছাচারের কথা বলেন, প্রাচ্যের জনগণ নাকি যাতে অভ্যস্ত, তখন তারা বিস্তৃত হন যে এই স্বেচ্ছাচারের বাহ্যিক আবরণের আড়ালে জনগণ বহুল পরিমাণে প্রকৃত স্বাধীনতা ভোগ করতেন। ব্রিটিশ শাসনে যা থেকে তাঁরা ছিলেন সম্পূর্ণ বঞ্চিত। আর্যদের ভারত জয়ের পূর্বে এবং পরে স্বয়ংশাসিত গ্রাম্য প্রতিষ্ঠান ভারতীয় জীবনে একটি চিরন্তন বৈশিষ্ট্য ছিল, কিন্তু ব্রিটিশ শাসন এইসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আমলাতন্ত্রের দীর্ঘভাবে প্রসারিত হয়েছে সুদূরতম পল্লী পর্যন্ত। এমন 1 ফুট বর্গফুট জমি অবশিষ্ট নেই যেখানে মানুষের অনুভব করতে পারে যে তাদের নিজস্ব বিষয়কর্ম পরিচালনার ব্যাপারে তারা স্বাধীন। সর্বত্র ব্রিটিশের হস্তক্ষেপ। রাজনৈতিক সাহিত্য প্রাচীন ভারতবর্ষ গর্ব করতে পারে। আমাদের কাহিনীর মূল বক্তব্যে ফিরে যাওয়া যাক। ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের ভাঙন শুরু হলো। প্রশ্ন উঠল কোন শক্তি স্থান অধিকার করবে। তাই এই সময় দেশীয় 2টি শক্তি, মধ্য ভারতের মারাঠা, উত্তর পশ্চিমে শিখ শক্তি আধিপত্য বিস্তারের চেষ্টা করে, কিন্তু তারাও বেশি দিন প্রভাবশালী থাকলো না। 1761 সালে পানিপথের 3য় যুদ্ধে পরাজিত হওয়ার পর মারাঠা অগ্রগতি ব্যাহত হয় এবং অবশেষে 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। এই যে কথাটা উনি বলেছেন, হ্যাঁ, এই যে 16 এবং 17 শতকে মুঘল সম্রাটদের শাসনকালে ভারতবর্ষ আরও একবার অগ্রগতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছায়। তাদের মধ্যে সর্বোত্তম ছিলেন আকবর, যিনি 16 শতাব্দীর শেষার্ধে রাজত্ব করেন। দেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা আকবরের প্রধান কীর্তি ছিল না, বোধহয় অধিকতর গুরুত্বপূর্ণ ছিল পুরাতনের সঙ্গে সংস্কৃতির নতুন ভাবধারার মিলন ঘটানোর জন্য একটি নতুন সাংস্কৃতিক সমন্বয় সাধন, নতুন সংস্কৃতি সৃষ্টি। তিনি যে সাম্রাজ্য শাসন যন্ত্র গঠন করেছিলেন তাও হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ঐকান্তিক সহযোগিতাকে ভিত্তি করেই গড়ে উঠেছিল। মুঘলদের শেষ প্রধান সম্রাট ছিলেন অরঙ্গজেব। 1707 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর ধীরে ধীরে মোগল সাম্রাজ্যে ভাঙন ধরে। এইটা তো নেতাজির ইন্ডিয়ান স্ট্রাগল থেকে পড়লাম। আর নেতাজির যে আজাদ হিন্দ সরকার, উনি তো আজাদ হিন্দ সরকার করেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়াতে উনি
দেশ ছেড়ে যখন চলে গেলেন, অন্তর্ধান করলেন, তিনি জার্মানিতে গিয়ে হিটলার সাহায্য নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হিটলার তাতে সম্মত হননি। তিনি বলেছিলেন, এত দূর থেকে গিয়ে ভারতবর্ষে আমরা কিছু করতে পারবো না, আপনি দক্ষিণ পূর্ব এশিয়া চলে যান, ওখানে জাপানের সাহায্য নিয়ে আপনি চেষ্টা করুন। তারপর উনি চলে এসেছিলেন, এসে জাপানের হাতে বন্দি যে ভারতীয় সেনারা, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির যে সৈন্যরা জাপানের সঙ্গে যুদ্ধে বন্দী হয়েছিল, তাদেরকে নিয়ে আগেই ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ গঠন করে রাসবিহারী বসুকে সর্বাধিনায়ক করেছিলেন। রাসবিহারী বসু নেতাজি আসার পর নেতাজির হাতে সে সর্বাধিনায়কের দায়িত্ব অর্পণ করলেন এবং নেতাজি আজাদ হিন্দ সরকার করলেন। আজাদ হিন্দ সরকারের সম্পর্কে একটু পড়ে দিই। আচ্ছা, 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরের ক্যাথে থিয়েটারে আজাদ হিন্দ ফৌজের সেনানী ও বিপুল সংখ্যক ভারতীয়দের উপস্থিতিতে আজাদ হিন্দ সরকার হিন্দুস্তানি ভাষায় আরজি হুকুমতে আজাদ হিন্দ গঠিত হয়। আজাদ হিন্দ সরকারের ভাষা কি হলো? হিন্দুস্তানি ভাষা, মানে উর্দু ভাষা, এবং সেটা দ্রুত তামিল ভাষায় অনুবাদ করে সেই সমস্ত নির্দেশগুলো ছড়িয়ে দেবে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর তামিল ছিল এবং তারা নেতাজি আজাদ হিন্দ ফৌজ এবং সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। হিন্দুস্তানি ভাষায় আরজি হুকুমতে আজাদ হিন্দ, শুনলেই বুঝতে পারছি একটু উর্দু ল্যাঙ্গুয়েজ, গঠিত হয়। নেতাজি নিজের করা খসড়া ঘোষণাপত্র নিজে পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, এই সাময়িক সরকার নিজের অধিকার বলে সকল ভারতীয়ের আনুগত্য দাবি করছে। সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার, সমান সুযোগের অধিকার নিশ্চিত করা এই সরকারের কর্তব্য। অতীতে বিদেশি শাসকের দুষ্ট অভিসন্ধির ফলে যত রকম বৈষম্য আজ প্রকট হয়ে উঠেছে, সেই সমস্ত বৈষম্য দূর করে সমগ্র জাতিকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার দৃঢ় অভিপ্সা ঘোষণা করছে এই সরকার। আজাদ হিন্দ সরকারের আদর্শ হল 3টি উর্দু শব্দ: ইতমত বিশ্বাস, ইত্তেফাক ঐক্য এবং কুরবানি ত্যাগ। সরকারের পতাকার রং তেরঙ্গা, সেই যে আমাদের জাতীয় কংগ্রেসের পতাকার রং তেরঙ্গা, মধ্যে থাকলো মহাত্মা গান্ধীজির চরকা। অজিত সরকারের পতাকা তিরঙ্গা, মধ্যে চরকা। উল্লম্ফনরত ব্যাঘ্র টিপু সুলতানের প্রতীক থাকতো ইউনিফর্মের কাঁধে ত্রিবর্ণ অংশের ওপরে, ব্রিটিশের বিরুদ্ধে টিপু সুলতানের সাহসী প্রতিরোধের কথা স্মরণ করে। সহজ হিন্দুস্তানি ভাষায় অনুবাদ করে রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক জয় হলো জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক বাংলায়, কিন্তু সেটা সহজ উর্দুতে অনুবাদ করা হলো। আমরা কিন্তু জনগণ মন অধিনায়ক যে জাতীয় সঙ্গীত, আমরা কিন্তু একটা স্ট্যান্ডেই গাই, ওটা কিন্তু বিরাট সঙ্গীত। নেতাজি অনেকটাই রাখলেন। জনগণ মন অধিনায়ক জয় হলো জাতীয় সঙ্গীত নেতাজির নির্দেশে আবিদ হাসান ও মুমতাজ হোসেন, দুজন ইসলাম ধর্মাবলম্বী লোক, গানটির মূল ভাব অনুবাদ করেন। গানের দ্বিতীয় স্তবকে কবিগুরু লিখেছিলেন, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয়ে গাঁথা। আজাদ হিন্দের সেনারে গাইলেন, সবকে দিল মে প্রীতি বসায় তেরি মিঠি বাণী, हर सुबह के रहने वाले हर मजहब के प्राणी, सब भेद और फर्क मिटे के सब गोद में तेरी आके गुंजे प्रेमों की माला। কি অপূর্ব! পড়তে পড়তে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আর একবার এইটা পড়বার লোভ সামলাতে পারছি না। सबके दिल में प्रीत बसाए तेरी मीठी बानी, हर सुबह के रहने वाले हर मजहब के प्राणी, सब भेद और फर्क मिटे के सब गोद में तेरी आके गुंजे प्रेमों की माला। নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষ মহান আদর্শের প্রতি অন্তর থেকে শ্রদ্ধাশীল ছিলেন। এই বাহিনীতে ব্রিটিশ আর্মির মতন ধর্মভিত্তিক পৃথক পৃথক চৌকা অর্থাৎ রান্নাঘর ছিল না, সবার জন্য একই চৌকা, কোনো ধর্ম জাতের বিভাজন ছিল না। যুদ্ধের পর বন্দী আজাদিন সেনাদের দেশে নিয়ে আসা হয়। গান্ধীজি যখন তাদের সঙ্গে দেখা করতে যান, তারা অভিযোগ করে ব্রিটিশ সরকার আবার ধর্ম অনুযায়ী পৃথক পৃথক চৌকা বা রান্নাঘর চালু করেছে, যা নেতাজির নীতির বিরোধী। গান্ধীজি তাদের বলেন, তিনি ব্রিটিশ সরকারকে বলবেন আজাদ হিন্দের বন্দি সেনাদের জন্য তাদের প্রথা অনুযায়ী সব বন্দিশালে একই চৌকা রান্নাঘর চালু করতে। এই শুনে বন্দি সেনারা বলেন, বাপু, তারা নিজেদের মতন ব্যবস্থা করে নিয়েছেন, তারা পৃথক পৃথক চৌকা থেকে খাবার এনে একসঙ্গে মিশিয়ে নিয়ে খান। এই কথা শুনে গান্ধীজি অভিভূত হন। তিনি বলেন, সুভাষ অসাধ্য সাধন করেছে। মন্ত্রিসভার সদস্য বাহিনীর অন্যতম সেনাধ্যক্ষ শাহনওয়াজ খান তাঁর আজাদ হিন্দ ফৌজের ইতিহাস গ্রন্থে নেতাজির ধর্মনিরপেক্ষ মন, নীতি ও কাজের অসংখ্য উদাহরণ দিয়েছেন। আজাদ হিন্দ ফৌজের অন্যান্য সেনাধ্যক্ষদের স্মৃতিচারণে একই কথা উঠে এসছে। ভারতবর্ষের মতো এত বিশাল এক মহাদেশে যে কেবল একটা রাজনৈতিক পথ থাকবে, সংখ্যাগুরু ধর্মের সর্বগ্রাসী আধিপত্য প্রতিষ্ঠিত হবে, এই কথা গান্ধীজি বা নেতাজি সুভাষ বা পণ্ডিত নেহেরুর কোনো লেখায় পাওয়া যাবে না। তবে এই বিরোধের কথা আছে কাদের বইয়ে? কাদের বইয়ে এই বিরোধের কথা আছে? সংঘ পরিবারের বইয়ে।
আজ নেতাজি তাদেরকে রণবেশধারী হিন্দু, সেনাপতি, মানে এক বিশেষ রকমের হিন্দু, যিনি পৌরুষে ভরপুর মুসলিম বিতারণের মহাসৈনিক হিসেবে আবির্ভূত হতে চলেছেন। রাজধানী দিল্লির বিখ্যাত রাজপথে ইন্ডিয়া গেটের ঠিক পাশে নেতাজিকে বিকৃত করা হচ্ছে। নেতাজি তার রাজেন্দ্র ফৌজের যে 4টে ব্রিগেড, তার নাম ছিল গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং সুভাষ ব্রিগেড, এটা মনে রাখতে হবে। তা কাজেই কথাটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে যে এই যে আমাদের একতা, ওই যে বলছিলাম আরেকজন আকবরের রাজপুরুষের কথা বলবো, তিনি হচ্ছেন আকবরের যে পিসমশাই বৈরাম খাঁ, তার ছেলে, তার নাম ছিল আব্দুর রহিম খান খানা। তিনি মধ্যযুগের একজন বিখ্যাত সাহিত্যিক। তিনি আজীবন বলে গেছেন যে এ দেশে হিন্দিভাষীরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, অতএব সরকারের রাজভাষা হওয়া উচিত হিন্দি, ফার্সি নয়। যদিও মুঘলদের ভাষা কিন্তু ফার্সি না, মুঘলদের মাতৃভাষা ছিল চাকতাই তুর্ক, ওরা তো সমরক্ষণ থেকে এসেছিল, কিন্তু ওরা রাজভাষা করেছিল ফার্সি, এটা উন্নত ল্যাঙ্গুয়েজ বলে। তা আব্দুর রহিম খানখানা তিনি বলেছিলেন যে হিন্দি রাষ্ট্রভাষা উচিত। তার যে মদনাষ্টক কাব্য এখনও হোলির দিনে উত্তর ভারতের গোড়া ব্রাহ্মণের অবশ্য পাঠ্য। তিনি রাধাকৃষ্ণের বিরহ বিষয়ক অসংখ্য পদ রচনা করেছেন। তুলসী তার বন্ধু ছিলেন, তিনি তুলসীর সাথে সাক্ষাৎ করতে চিত্তকূটে যেতেন। আব্দুর রহিম খানখানা, তার সমাধি হচ্ছে, যদি কখনো দিল্লি যাও, হুমায়ুন স্তম্ভের ঠিক পাশেই হচ্ছে আব্দুর রহিম খানখানার সমাধি। এবং তিনি তুলসী সম্পর্কে লিখেছেন ওই মানে চলতি হিন্দিতে যে সুরপুর, নরপুর, নাগপুর। সুরপুর মানে স্বর্গ, নরপুর মানে মর্ত, যেখানে নর মানুষ বাস করে, আর নাগপুর মানে পাতাল, যেখানে সাপ বাস করে, নাগপুর, নাগ মানে সাপ। অস জানহি সবকো, এইখানে সবাই জানে, গোদ লিয়ে হুলসি ফিরে তুলসী সম সুখে হয়। এই 3 লোকের সকলের প্রার্থনা আমাদের গোদ মানে কোলে যেন তুলসীর মতন সন্তান আসে। তুলসীর মায়ের নাম ছিল হুলসি। হুলসি যেমন তুলসীকে কোলে ধারণ করে সুখী হয়েছে, আমরাও যেন সেরকম সুখী হই। তুলসী সম্পর্কে আব্দুর রহিম খানখানের পদ আছে, যে তুলসী রামচরিত মানস লিখেছেন। আর আব্দুর রহিম খানখানা রাজপুরুষ ছিলেন, কিন্তু তিনি প্রত্যেক দিন সকালবেলায় উপবাসরত অবস্থায় চান করে গরিব দুঃখীদের দান করতেন, নিজের সাধ্যানুযায়ী দান করতেন। গরিব দুঃখীরা দান নিতে আসতো, উনি মাথাটা নিচের দিকে করে, উপর দিকে না তাকিয়ে মাথাটা নিচের দিকে করে দান করতেন। তা সবাই বলল, রহিম আপনি এরকম মাথা নিচের দিকে করে মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে দান করেন কেন? তখন উনি বললেন, দেনেওয়ালা দেতে আর দেতে রাহেত, যার দেওয়ার কথা তিনি দিয়েই যাচ্ছেন, সর্বশক্তিমান ঈশ্বর, অলমাইটি গড। তাকে তুমি আল্লাহ বলো বা গড বলো বা ঈশ্বর বলো। দেনেওয়ালা দেতে আর দেতে রাহেত, লোক ভরম মোপর তাস নিচি নয়ন। লোকে ভ্রমবশত ভাবছে আমি দিচ্ছি, আমি তো দিচ্ছি না, দিচ্ছেন দেনেওয়ালা, সেই জন্য আমার তাস নিচি নয়ন, সেই জন্য আমি আমার লজ্জায় আমার নয়ন নিচের দিকে নিবদ্ধ করেছি। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সম্প্রীতির নিদর্শন। তো একে কি পাল্টানো যাবে? আর আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মৌলানা আবুল কালাম আজাদ, সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খাঁ, রফি আহমেদ কিদওয়াই, তার নামে রাস্তা আছে কলকাতায়, মৌলানা আজাদের নামে রাস্তা আছে। তা তাদের কি মোগল বা পাঠান বলে তাদের নামে রাস্তা পাল্টে দেবো? হ্যাঁ, অসংখ্য স্বাধীনতা সংগ্রামী, যেটা শাহনওয়াজ খান তার আজাদিন ফৌজের ইতিহাস ও নেতাজিতে লিখেছেন। বুঝলেন, নেতাজি যখন জার্মানির থেকে সাবমারিন করে দক্ষিণ পূর্ব এশিয়াতে এলেন, 3.5 মাস ধরে সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন করে আসতে হবে। ব্রিটিশ নেভি ছিল সাংঘাতিক শক্তিশালী, যে কোনো মুহূর্তে ব্রিটিশ নেভির জাহাজে ধরা পড়ে ডেপ টাচ করে সাবমেরিন ডুবিয়ে দেবে। একটা জায়গায় সন্দেহ করেছিল সাবমেরিন আছে, ডেপ টাচ করেছিল, কোনো রকমে টালমাটাল খেয়ে সে সাবমেরিন রক্ষা পায়, নইলে সেদিন কি নেতাজি ওই সমুদ্রের নিচে তার তিরোধান হতো। ওই সময়টাতে তিনি ওই 3.5 মাস তার সেক্রেটারি হিসেবে যাকে তিনি সাথে নিয়ে গিয়েছিলেন, তার নাম আবিদ হাসান, তিনি একজন মুসলিম। কেমন নেতাজি যে মণিপুরে মৈরাং ফ্রন্টে যে টাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ তোলা হয়েছিল ভারতবর্ষের ভূমিতে পদার্পণ করে, সেই টাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ তুলেছিলেন ক্যাপ্টেন
সৈকত মালিক, আজাদিন ফৌজের একজন সেনানায়ক মুসলিম। ওই মণিপুর ফ্রন্টে আজাদিন ফৌজের দায়িত্বে ছিল ওদের মেজর জেনারেল জামান কিয়ানি, বিখ্যাত সেনাপতি আজাদিন ফৌজের। আর নাগাল্যান্ড ফ্রন্টের দায়িত্বে ছিলেন শাহনওয়াজ খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাস্ত হয়েছে চূড়ান্তভাবে, নেতাজিকে চলে যেতে হবে, তিনি রেঙ্গুন থেকে ব্যাংকক, আজাদিন ফৌজের সৈন্যরা রিট্রিট মার্চ করছে, তিনি তাদের সঙ্গে ওই বর্ষা, জোঁক, সাপ, বিপদসংকুল রাস্তায়, তোমাদের ছেড়ে আমি যাব না। শেষকালে তার জোর জবরদস্তি করে নেতাজিকে পাঠিয়েছে যে আপনি আমাদের শেষ আশা, আপনার যদি এখানে জীবনাবসান হয়, উপর থেকে ব্রিটিশ এয়ারফোর্স টহল দিচ্ছে, বোম্বিং করছে। তার নেতাজি শেষ যখন আলটিমেটলি সিঙ্গাপুর ছেড়ে চলে যাবেন, সাইগন থেকে টোকিও হয়ে তিনি কোথায় যাবেন তার পরিকল্পনা ছিল, এখনও জানা যায় না। তখন লাস্ট মোমেন্টে জাপান জেনারেল বলল যে ইওর অনার, আপনার সাথে খুব বেশি হলে আর একজন এই প্লেনে উঠতে পারবেন, ছোট ডাকোটা প্লেন, এবং এখানে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট একজন জেনারেল যাবেন, শিনজো অ্যাবে বলে, তার সাথে দুজন তার দেহরক্ষী যাবে, প্রোটোকল, একজনের বেশি যাওয়া যাবে না। তখন তিনি কাকে সিলেক্ট করলেন? ওই একজন, তিনি সিলেক্ট করলেন হচ্ছে হবিবুর রহমান। তাহলে হবিব আমার সাথে যাবে। সবসময় তিনি দেখা গেছে অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষকে সিলেক্ট করেছেন, অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ বলে সিলেক্ট করেছেন সে কথা বলছি না, কিন্তু উনি সবচেয়ে যে এফিসিয়েন্ট বলে যাকে মনে করেছেন তার ধর্ম তিনি দেখেননি। এবং ওই যে সিঙ্গাপুরে যে আজাদিন ফৌজের যে একটা স্মৃতিসৌধ উনি করে গেলেন, সেটার দায়িত্ব দিলেন অ্যাংলো ইন্ডিয়ান জেনারেল, ওনার আজাদিন ফৌজের নামটা ভুলে যাচ্ছি, মানে সিঙ্গাপুরে তুমি এই সামান্য সৈন্য নিয়ে রক্ষা করবে স্মৃতিসৌধ। সেটা অন্য কাহিনী। কাজেই কথা হচ্ছে যে, এবং উনি ওই যে 1944 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আজাদিন বেচার থেকে যে বক্তৃতাটা দিয়েছিলেন, সে বক্তৃতাতে গান্ধীজির প্রতি যে ট্রিবিউট, যে সম্মান উনি দেখিয়েছেন, এবং গান্ধীজিকে উনি প্রথম ফাদার অফ দ্য নেশন, জাতির জনক বলে উনি অভিহিত করেছিলেন, এবং বলেছিলেন মহাত্মা গান্ধী আজ থেকে 20 বছর আগে যদি তার আন্দোলনের অস্ত্র নিয়ে ভারতবর্ষে আবির্ভূত না হতেন, তাহলে আজও আমরা ভারতবাসীরা হতাশার অন্ধকারে নিমজ্জিত থাকতাম। তিনি ভারতবাসীকে প্রথম বুঝিয়েছেন যে ব্রিটিশ আমাদের শত্রু এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। দেশের প্রতি তার আচরিত সেবা এত বৈশিষ্ট্যপূর্ণ যে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন মহাত্মা গান্ধীর নাম অক্ষয় অমর হয়ে থাকবে। অনেকে গান্ধী এবং সুভাষের বিরোধের নানা রকম গাল গল্প ফাঁদে, মতপার্থক্য হতেই পারে, দুজন লিভিং এলিমেন্টের হয়তো মতপার্থক্য হতে পারে, যে গভীর শ্রদ্ধা গান্ধীজির প্রতি এবং গান্ধীজির যে গভীর ভালোবাসা। আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বলছেন, গান্ধীজি মনে করতেন সুভাষ জিতবে। গান্ধীজি বলেছিলেন, তুলসীদাস বলেছেন, ভাগ্য সবসময় বীরের সহায় হয়, সুভাষ বীর, অতএব ভাগ্য সুভাষের সহায় হবে, সুভাষ জয়লাভ করবে। একজন ওর সামনে একদম যে সুভাষচন্দ্র ভাগ্যায় ওই যে দেশ থেকে অন্তর্ধান করেছিলেন, গান্ধীজি প্রচণ্ড চটে গেলেন, বললেন খামোশ, চুপ করো, একদম এই কথা বলবে না, ভাগনে কে লিয়ে ভি হিম্মত কা জরুরত হয়। কিছু কিছু পলায়নের জন্য হিম্মত লাগে। উনি যে বিপদ সংকুল পথ অতিক্রম করে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তার জন্য যে প্রচণ্ড সাহস দরকার, সেটা একমাত্র সুভাষেরই আছে। যেন স্ট্যাফোর্ড কিপস মিশন এসেছিল, একটা শেষ আলোচনা করে যদি একটা ফয়সালা করা যায়, কিন্তু গান্ধীজির এসব বক্তব্যে ব্রিটিশরা খুব হোস্টাইল হলো, তারা প্রায় কিছুই দিল না, মামুলি কয়েকটা প্রপোজাল দিল। তখন গান্ধীজি সেই টিপসের যে প্রপোজাল সেটা সম্পর্কে বললেন, এই পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাশিং ব্যাংক, একটা দেউলিয়া ব্যাংকে যদি কেউ পোস্ট ডেটেড চেক দেয়, সেটার যেমন কোনো মূল্য নেই, এরও কোনো মূল্য নেই। কংগ্রেস এবং দেশবাসী চূড়ান্ত সংগ্রাম করে জয়লাভ করবে, ওই জন্যে করেঙ্গিয়ে মরেঙ্গে, ডু অর ডাই, আগস্ট আন্দোলন, আগস্ট বিপ্লব, যেখানে মাতঙ্গিনী হাজরা গুলি খেয়ে পড়ে গেছেন, তাও তেরঙ্গা ঝান্ডাটা ছাড়েননি। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রেট ফ্রিডম ফাইটের ইতিহাস, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সভ্যতার ইতিহাস। হ্যাঁ, এই ইতিহাস হচ্ছে
ইনক্লুসিভ ইতিহাস, যেটা স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন, যে আমাদের ভারতবর্ষে এক্সক্লুশন, বর্জন কথাটা নেই আমাদের অভিধানে। আমরা পৃথিবীর যে দেশ থেকে যে এসছে তাকেই গ্রহণ করেছি, সাদরে তাকে সাথে নিয়েছি। আজকে বিপর্যস্ত, রক্তাক্ত, নিহত রোহিঙ্গারা বার্মায় সামরিক শাসকদের দ্বারা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলছে পৃথিবীর গ্রেটেস্ট ট্র্যাজিক কমিউনিটি, তারা সমুদ্র পার হতে গিয়ে ডুবে মরছে, বার্মিজ সেনার হাতে মারা পড়ছে, তারা কিছু আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটি কি ভারতবর্ষের ঐতিহ্য? আমরা তো 1 কোটি বাংলাদেশের লোককে আশ্রয় দিয়েছিলাম 71 সালে। আমাদের নিজেদের খাদ্য তাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। তখন আমরা জাস্ট কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হচ্ছি, দেখেছি যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার কী পরিমাণে রিলিফ তাদের দিয়ে বাঁচিয়ে রেখেছে। এটা ভারতবর্ষের ট্র্যাডিশন। আমরা কি চীনের রক্তচক্ষু উপেক্ষা করে দলাই লামা বা তিব্বতী উদ্বাস্তুদের স্থান দিইনি? ঐতিহাসিক রামচন্দ্র গুহল লিখেছেন, দলাই লামাকে শেল্টার দেওয়ার জন্যই চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ওই সীমান্ত নিয়ে দাবি টাবি ও সমস্ত পাকা কথা, ওগুলো অজুহাত মাত্র। আসল কথা হচ্ছে, নেহেরু বললেন যে আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশন বিপন্ন, আশ্রিতকে আশ্রয় দেওয়া। দলাই লামা এদেশে থাকবেন, তার অনুগামীরা থাকবেন, আমরা চাইবো এদেশে তারা তাদের দেশের রাজনীতিটা না করুন। কিন্তু বিভিন্ন জায়গায় তিব্বতী রিফিউজিরা বিক্ষোভ করছে, জয়প্রকাশ নারায়ণ ইত্যাদি সমর্থন করছেন। চৌয়েনলাই ভারতে এসে নেহরুকে বললেন, এখানে দলাই লামার সমর্থনে বিক্ষোভ হচ্ছে, দলাই লামা বিক্ষোভ করছে, আপনি এগুলো বন্ধ। নেহরু বলেন, কী করে বন্ধ করেন? আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, সভা সমাবেশ নিষিদ্ধ করতে পারি না, মানুষের বিক্ষোভ দেখানোর অধিকার কেড়ে নিতে পারি না। হতে পারে তারা বাইরের দেশের লোক। এই তো আসল দাগের কারণ চীনের। এখন তো আমাদের এখানে যা সমস্ত বিল, যা সমস্ত আইন হচ্ছে তো ডেঞ্জারাস। তা সে নিয়ে আমি এখানে কিছু বলবো না। আমার যেটা বক্তব্য, যে বিপন্নকে আশ্রয় দেওয়া ভারতবর্ষের কর্তব্য, যেটা স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় বলেছেন। আর কি বলেছেন? সবচেয়ে পরিধানযোগ্য কথা, যে হিন্দু ধর্ম সকল ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করে। হিন্দু ধর্ম কখনো মনে করে না আমার ধর্ম শ্রেষ্ঠ। সকল ধর্মের মূল কথা এক বলে হিন্দু ধর্ম মনে করে। এবং স্বামীজি 2 বছর আমেরিকায় ছিলেন, বহু ছোট ছোট শহরে উনি ধর্মসভায় ভাষণ দিয়েছেন। সেই ধর্মসভাগুলো আচরণ করতো লোকাল চার্চ। সেখানে তিনি প্রত্যেকটা ভাষণের আগে বলেছেন, আমার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, তিনি শিখিয়েছেন সকল ধর্ম সমান, যত মত তত পথ। আর আমরা কি করছি এখন আমরা কি করছি? কালকে একটা আমি ফেসবুকে ঘুরতে ঘুরতে এসে আমার কাছে ডাক্তার শিলা সেন বলে একজন বাংলাদেশের লেডি ডক্টর, তার পাশে একজন মুসলিম ভদ্রলোক দাঁড়িয়েছেন, মাথায় ফেস টুপি দাঁড়িয়ে, বলছে ইনি আমার ধর্মদিদি, আমার স্ত্রীর ইনি জীবন রক্ষা করেছেন, আমাদের সন্তানদের জন্ম দিয়েছেন, গাইনোকোলজিস্ট ডাক্তার শিলা সেন। আমি হজ করতে গিয়েছিলাম, হজ থেকে এসে জমজমার পানি ওনাকে দিয়েছি। উনি আমার ধর্মদিদি এবং উনি আমাদের অভিভাবিকা। এবং সেই যে ছবি দিয়েছে দুজনের, ডক্টর শিলা সেন এক হিন্দু লেডি ডক্টর, আর তার সাথে ওই মুসলিম ধর্মপ্রাণ মানুষ, নিচে যে অসংখ্য কমেন্ট এবং কত মানুষ যে লিখেছেন এই ডাক্তারবাবুর কাছে, এই ডাক্তারবাবুর কাছে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তারপর ও বলছে যে আমার কন্যার সাংঘাতিক জটিল সমস্যা ছিল, এই ডাক্তারবাবু সমাধান করেছেন। দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। বাংলাদেশ নিয়ে কত নেগেটিভ খবর শুনি আমরা, তার অনেক কিছু হয়তো সত্য, ওখানে জামাত ইসলামীর মতন সাম্প্রদায়িক পার্টি আছে, কিন্তু তার ভেতর তো এটাও আছে, এটাই তো আশার আলো, আমাদের দেশও আছে। এইটা আমাদের মনে রাখতে হবে।